এবার ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলা, নিহত ৩৮, আহত আরও ১০২। লোহিত সাগরে আক্রমণ বন্ধ না করা পর্যন্ত হাউথিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা ওয়াশিংটনের। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের পথে সিরিয়া, নেতানিয়াহু প্রশাসনকে গোপনে প্রতিশ্রুতি প্রেসিডেন্ট আহমেদ আল শারার। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন। ইরানে হামলার ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান ডোনাল্ড ট্রাম্পের। চুক্তি করাকেই দিচ্ছেন প্রাধান্য। পুতিনকে চিঠি পাঠিয়ে পরমাণু আলোচনার বিষয়ে জানালেন খামেনি। এবং যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, ফ্লোরিডায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ২, আহত অন্তত ৫। সন্দেহভাজন আটক, ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মনির হোসেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সাবেক ব্রিটিশ কূটনীতিক ক্রেগ মারির বরাতে এমন খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। সাবেক এই কূটনীতিকের দাবি, এরই মধ্যে নেতানিয়াহু প্রশাসনের সঙ্গে গোপন প্রতিশ্রুতি দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানায়নি দামেস্ক। সিরিয়ার ইসরায়েল বিরোধী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম দামেস্কের ক্ষমতা গ্রহণ করে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা এবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন, এমনটাই দাবি করেছেন সাবেক ব্রিটিশ কূটনীতিক ক্রেগ মারি। সাবেক ব্রিটিশ কূটনীতিকের বরাতে মিডল ইস্ট মনিটর জানায়, এরই মধ্যে নেতানিয়াহু প্রশাসনের সঙ্গে গোপন প্রতিশ্রুতি দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট। মারির দাবি, ২০২৬ সালের মধ্যেই ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্বীকৃতি ও রাষ্ট্রদূত বিনিময়ের পরিকল্পনা আছে সিরিয়ার। মূলত পশ্চিমা সহায়তা ও সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাসেই এমন সিদ্ধান্তে রাজি হয়েছেন আল শারা বলে উল্লেখ করা হয়। ইউরোপীয় ইউনিয়নের এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস ও ডিরেক্টরেট জেনারেল ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপও মনে করে, আল শারার অন্তর্বর্তী সরকার ব্রাসেলসে ইউরোপিয়ান প্লেজিং কনফারেন্সে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে, যেখানে আলাওয়াই, খ্রিস্টান সম্প্রদায় ও নারী মন্ত্রী নিয়োগের প্রতিশ্রুতি ছিল। যদিও বাস্তবে ২৪ সদস্যের মন্ত্রিসভায় প্রায় সব বড় মন্ত্রণালয় রয়েছে আল শারার ঘনিষ্ঠদের হাতে। সংখ্যালঘুদের জন্য বরাদ্দ মাত্র ৩টি মন্ত্রণালয়। একমাত্র নারী মন্ত্রীও কানাডা প্রবাসী খ্রিস্টান। ব্রাসেলসের সম্মেলনে সিরিয়ার জন্য বরাদ্দ হয়েছে $৬২ লাখ ঋণ ও অনুদান, যার অর্ধেকই দিয়েছে ইইউ। এছাড়া ক্রেগ মারি আরও দাবি করেন, সিরিয়ায় মোতায়েন করা ব্রিটিশ MI6 ও বিশেষ বাহিনী আল জোলানিকে সরাসরি সমর্থন দিয়ে যাচ্ছে। এমনকি দেশটির কট্টরপন্থী দলগুলোকেও একে একে নির্মূল করার পরিকল্পনা রয়েছে পশ্চিমা মিত্রদের। যদিও এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি দামেস্ক। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানে হামলার ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাতে এ কথা জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। তেহরানে হামলার পরিবর্তে ইরানের সঙ্গে একটি নতুন চুক্তি করার পথে হাঁটাকেই গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প। এদিকে পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন তেহরান আলোচনার আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে পুতিনকে জানিয়েছেন। ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে শনিবার ইতালির রোমে দ্বিতীয় দফার আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ওয়াশিংটন। ওমানের মধ্যস্থতায় ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে অনুষ্ঠিত হবে আলোচনা। তবে বৈঠকের আগে নিজ নিজ অবস্থানে অনড় দুই দেশই। আসন্ন বৈঠকের আগে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল ইসরায়েল। তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতাকে অন্তত ১ বছর পিছিয়ে দেওয়াই ছিল এর লক্ষ্য। তবে নেতানিয়াহুর এমন পরিকল্পনায় সায় দেয়নি মিত্র যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, ইরানে হামলার ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তেহরানের সঙ্গে আলোচনা করে চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা ও ট্রাম্পের তেহরানে বোমা হামলার হুমকি সম্পর্কে ক্রেমলিনকে জানাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে ওই চিঠি সহ মস্কো পাঠিয়েছেন খামেনি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিশ্ববিদ্যালয়ে গুলির ঘটনায় 2 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করে পুলিশ। তার কাছ থেকে 3টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলের কাছেই দাঁড় করিয়ে রাখা একটি গাড়ির ভেতর থেকে পাওয়া গেছে একটি বন্দুক। পুলিশ বলছে হামলাকারী একজনই ছিল, তবে কী কারণে এই বন্দুক হামলা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ চলছে। বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেন। তিনি আরও জানান, তারা একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং একটি সমৃদ্ধশীল বাংলাদেশের পক্ষে। ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়তে চায়। আমরা একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং একটি সমৃদ্ধ বাংলাদেশের পক্ষে। গত সপ্তাহে আমরা ট্রান্সশিপমেন্ট সুবিধা সম্পর্কে একটি ঘোষণা দিয়েছিলাম। আমাদের বন্দর এবং বিমানবন্দরগুলোতে যে যানজট দেখতে পাই, তার কারণে আমরা এই ব্যবস্থা নিয়েছিলাম। আর এটা কোনোভাবেই নেপাল এবং ভুটানে বাংলাদেশের রপ্তানিকে প্রভাবিত করে না। বাংলাদেশ সহ 7টি দেশকে নিরাপদ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। তালিকায় ঢুকে গেলেও এই ঘোষণার পর শরণার্থীদের জন্য ইউরোপের দুয়ার আরও কঠিন হয়ে উঠতে পারে। তালিকায় থাকা অন্য দেশগুলো হলো কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া। অবশ্য কার্যকর হওয়ার আগেই ইউরোপীয় পার্লামেন্টে পেতে হবে অনুমোদন। বিটু বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। কমপক্ষে 7টি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার প্রকাশ করা এই তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া। ইইউ পার্লামেন্ট ও 27 সদস্য দেশ অনুমোদন দিলে তালিকায় থাকা দেশগুলোর অবৈধ অভিবাসীদের আশ্রয় পাওয়া কঠিন হয়ে যাবে। নতুন নিয়মের ফলে ইইউভুক্ত দেশগুলো দ্রুত গতিতে আশ্রয়ের আবেদন নিষ্পত্তি করতে পারবে। এর ফলে জোরালো ভিত্তি নেই এমন অনেক আশ্রয় প্রার্থীর আবেদন নাকচ হয়ে যাবে বলে ধারণা করা হয়। তবে ইইউর এই পদক্ষেপের সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। ইইউর অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেছেন, অনেক সদস্য রাষ্ট্রই আশ্রয়ের আবেদন জটের সম্মুখীন হচ্ছে। তাই আশ্রয়ের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য এই উদ্যোগ নেয়। ডানপন্থীদের উত্থানের সঙ্গে সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন বিরোধী জনমত শক্তিশালী হচ্ছে। এমন পরিস্থিতিতে অনিয়মিত অভিবাসীদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে এবং ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ করতে ব্রাসেলসের উপর চাপ বাড়ছে। ইইউ বলছে, ইইউর সদস্যপদের জন্য আবেদনকারী দেশগুলোও নীতিগতভাবে নিরাপদ দেশের মানদণ্ড পূরণ করবে। তবে এর ব্যতিক্রমও রাখা হয়েছে। এর আগে 2015 সালেও ইইউ এ ধরনের একটি তালিকা তৈরির উদ্যোগ নিয়েছিল, কিন্তু তুরস্ককে সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কিনা তা নিয়ে তীব্র বিতর্কের জেরে সেই পরিকল্পনাটি শেষ পর্যন্ত বাতিল করা হয়। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়া জবাব দিতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। ট্রাম্প আরও জানান, খনিজ ইস্যুতে আগামী বৃহস্পতিবার ইউক্রেন যুক্তরাষ্ট্র চুক্তি সই হবে। এদিকে চলমান যুদ্ধের বিষয়ে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একদিকে চলছে সংঘাত, অন্যদিকে যুদ্ধ বন্ধে অব্যাহত আছে কূটনৈতিক তৎপরতাও। বৃহস্পতিবার ফ্রান্সে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসেন ফরাসি ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। আলোচনা হয় রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে। পরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর সঙ্গে সাক্ষাৎ করেন রুবিও। এ সময় মাখো বলেন, সব পক্ষই শান্তি চায়। যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চলতি সপ্তাহেই শান্তি প্রস্তাবের জবাব দিতে যাচ্ছে রাশিয়া। একই সঙ্গে তিনি জানান, আগামী বৃহস্পতিবার ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তিতে সই করবে যুক্তরাষ্ট্র। এদিকে কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, চীন রাশিয়াকে অস্ত্র, গোলাবারুদ সরবরাহ করছে। এমনকি চীনের কিছু প্রতিনিধি অস্ত্র উৎপাদনের সঙ্গে জড়িত বলেও দাবি তার। জেলেনস্কি বলেন, কিয়েভের কাছে তার এমন দাবির সপক্ষে যথেষ্ট প্রমাণ আছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। কিছু বিদেশি শিক্ষার্থীর সহিংস কর্মকাণ্ডের তথ্য গোপন করছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য না দিলে হার্ভার্ড বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারাবে বলেও হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন।
ট্রাম্প প্রশাসনের চাপে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সবশেষ বুধবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের সচিব ক্রিস্টি নোম অভিযোগ করেন, হার্ভার্ড কিছু সহিংসতা সৃষ্টিকারী শিক্ষার্থীর তথ্য গোপন করছে। আগামী 30 এপ্রিলের মধ্যে বিদেশি শিক্ষার্থীদের সহিংস কার্যকলাপের তথ্য দেওয়ার নির্দেশ দেন তিনি। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের জেরে এমন কড়া হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের। আন্দোলনকে ইসরায়েল বিরোধী ও ইহুদি বিদ্বেষী দাবি করে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চড়াও হয়েছে হোয়াইট হাউস। যদিও হার্ভার্ডের ইহুদি ছাত্রছাত্রীরাও ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে জোর অবস্থান নিয়েছে। প্রশাসনের দাবি, কেউ কেউ সহিংস কর্মকাণ্ডে জড়িত। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে থাকা কিছু বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে, কাউকে কাউকে বহিষ্কারের চেষ্টাও চলছে। হার্ভার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আইন মেনে চলে ও সংবিধান প্রদত্ত অধিকার থেকে এক চুলও সরবে না। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই নজিরবিহীন পদক্ষেপ একদিকে যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতাকে প্রশ্নের মুখে ফেলছে, তেমনি বিদেশি শিক্ষার্থীদের ভবিষ্যৎও ফেলছে অনিশ্চয়তার পথে। কাকুলি আখতার, সময় সংবাদ। ইতালিতে 10 বছরের পরিবর্তে 5 বছরে নাগরিকত্ব পাওয়ার বিষয়ে গণভোট হতে যাচ্ছে। জুনে হতে যাওয়া এই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। দেশটির বামপন্থী রাজনৈতিক দলগুলো প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালিতে নাগরিকত্বের আবেদনের সময়সীমা 10 বছর থেকে কমিয়ে 5 বছর আনার প্রস্তাব উঠেছিল পার্লামেন্টে, তবে তা প্রত্যাখ্যাত হয়। এরপর স্বাক্ষর সংগ্রহের মাধ্যমে বিষয়টি গড়ায় আদালতে। পরে আদালত জানান, বিষয়টির নিষ্পত্তি হবে গণভোটের মাধ্যমে। এমন নির্দেশের পর জনগণের সম্মতি নিতে আগামী 8 ও 9 জুন গণভোটের আয়োজন করেছে কট্টর ডানপন্থী জর্জা মেলোনি সরকার। হ্যাঁ ভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে রাজধানী রোম থেকে। এরই মধ্যে ইতালির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি সহ বামপন্থী রাজনৈতিক দলগুলো প্রবাসীদের পক্ষ নিয়েছে। এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ঐক্যবদ্ধভাবে আপনারা হ্যাঁ ভোট দেবেন। যিনি ভোট দিতে পারেন তিনি দেবেন, আর যার ভোট নেই তিনি অন্যকে উৎসাহিত করবেন। বিজয়ী হলে আমরা একটি ভুল আইনকে সংশোধন করতে পারব। প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন, কাজ করছেন, পড়াশোনা করছেন। আমি আশা করব আপনারা সবাই ভোট দিতে যাবেন এবং হ্যাঁ ভোট দিলে 10 বছর থেকে 5 বছরে নাগরিকত্বের আবেদন করা নিশ্চিত হবে। আসন্ন গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেবার আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরাও। ভোটের মাধ্যমে এই হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে বিদেশে বসবাসরত অসংখ্য বাংলাদেশিদেরকে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ দেবেন। এখানে 5 বছর যদি রেগুলারই থাকেন এবং আপনার রেসিডেন্স 5 বছর থাকে, আপনি চিরাদিনাংশের জন্য আবেদন করতে পারবেন। ইতালির বর্তমান নাগরিকত্ব আইন অনুযায়ী দেশটিতে যে কোনো বিদেশি বৈধভাবে রেসিডেন্ট সহ 10 বছর অবস্থানের পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু তা কমিয়ে 5 বছর করার দাবি ছিল দীর্ঘদিনের। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। গোটা ইউরোপের অন্যতম পর্যটন নগরী স্পেনের বার্সেলোনা। ফুটবল আর শিল্প সাহিত্যের ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শহরের আনাচে কানাচে। এবার শহরটিতে পরিচ্ছন্নতা রক্ষায় সিটি কাউন্সিল প্রণয়ন করেছে নতুন নীতিমালা। স্পেন থেকে সাইফুল আমিনের তথ্যচিত্রের রিপোর্ট। স্পেনের পর্যটন নগরী বার্সেলোনার সবচেয়ে আবেদনময়ী, পুরাতন এবং সমৃদ্ধ সাংস্কৃতিক এলাকা রাভাল, যেখানে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের বসবাস। এবার শহরে সিটি কাউন্সিল পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কড়াকড়ি আরোপ করে নতুন কিছু নীতিমালা প্রণয়ন করেছে। নতুন নীতিমালায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বসতবাড়ির বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়টি। কর্তৃপক্ষ জানিয়েছে, আইন অমান্য করলে নাগরিকদের 300 থেকে 600 ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে। এই আইন কার্যকর করার মাধ্যমে রাভাল জোনকে আরও পরিচ্ছন্ন এবং বাসযোগ্য করে তুলতে চায় সিটি কাউন্সিল। রাভাল জোনে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। তাদের মধ্যে সচেতনতা বাড়াতে শহর কর্তৃপক্ষ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে যোগাযোগ রক্ষা করছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে। আমাদের নিত্য নৈমিত্তিক ময়লা আবর্জনাগুলি যথাযথ স্থানে ফেলা উচিত এবং আমাদের নাগরিক দায়িত্বের উপরে পড়ে সবাইকে সচেতন করা। শুধুমাত্র সিটি কাউন্সিলের পরিচ্ছন্নতা কর্মীর দিকে না থেকে আমাদেরও যথেষ্ট সচেতন হতে হবে। এদিকে সিটি কাউন্সিল আশা প্রকাশ করেছে, প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য নাগরিকরা এই উদ্যোগে সহযোগিতা করবে এবং রাভাল জোনকে আরও সুন্দর ও জনবান্ধব করে তুলতে সক্রিয় ভূমিকা পালন করবে। সময় সংবাদ,
স্পেন। যুক্তরাজ্যের কোম্পানি ওপেন বায়োনিক্স এমন এক প্রস্থেটিক হাত তৈরি করেছে যা শরীর থেকে বিচ্ছিন্ন থাকলেও কাজ করতে সক্ষম। আধুনিক এ বায়োনিক হাত এখন প্রযুক্তির নতুন বিষয়। এটি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন ১৯ বছর বয়সী এক ব্রিটিশ তরুণী। শরীর থেকে বিচ্ছিন্ন থাকলেও নিচ থেকে নড়াচড়া করতে সক্ষম হাত। অবাক করার মতো শোনালেও প্রযুক্তির সহায়তায় এমনই এক হাত বানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক রোবোটিক্স কোম্পানি ওপেন বায়োনিক্স। 4 বছর গবেষণার পর তৈরি হিরো প্রো নামের বায়োনিক হাত আগের যে কোনো সংস্করণের চেয়ে দ্রুত এবং কার্যকর। জলরোধী এই হাত ব্যবহারকারীদের দেয় আরও বেশি শক্তি, গতি ও নিয়ন্ত্রণের ক্ষমতা। প্রযুক্তিগত দিক বিবেচনায় এই হাতের বিশেষত্ব হচ্ছে এর 360 ডিগ্রি কবজি ঘোরানো ও ওয়্যারলেস সেন্সরের মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্যতা। এতে ব্যবহৃত মায়োপড নামক প্রযুক্তি পেশির সংকেতও পড়তে সক্ষম। হাতটি তৈরির সময় উদ্ভাবকদের সঙ্গে কাজ করেছেন ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত টিলি লকি। শিশু বয়সে হাত হারানো এই কিশোরী প্রায় 1 দশক ধরে কোম্পানিটির সঙ্গে যুক্ত থেকে ব্যবহারিক দিকগুলোতে মতামত দিয়েছে। ইন্টারনেটে যেটা সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সেটা হচ্ছে এই বায়োনিক হাত পুরোপুরি ওয়্যারলেস। বোতাম চেপে হাতটা আলাদা করেও ফেলা যায়, যা দেখতে যেমন অদ্ভুত, ব্যবহারেও তেমনি অবিশ্বাস্য। মজার বিষয় হলো এটা শরীর থেকে আলাদা থাকলেও আমি এটা চালাতে পারি। যারা এতদিন নিজেদের শারীরিক সীমাবদ্ধতা আড়াল করতে চাইতেন, তারা এখন এই উদ্ভাবন কাজে লাগিয়ে প্রতিবন্ধকতা দূর করতে পারবেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। প্রাণের অস্তিত্ব কি শুধু আমাদের গ্রহেই? মানবজাতির হাজার বছরের এই প্রশ্নের উত্তর খোঁজার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন বিজ্ঞানীরা। জেমস ওয়েব টেলিস্কোপের চোখে পৃথিবী থেকে ১২৪ আলোকবর্ষ দূরের এক গ্রহের বায়ুমণ্ডলে এমন রাসায়নিক গ্যাসের খোঁজ মিলেছে যা পৃথিবীতে তৈরি হয় শুধু জীবিত প্রাণের দ্বারা। কেমব্রিজের গবেষকদের দাবি এটি হতে পারে গ্রহটিতে প্রাণের অস্তিত্বের সবচেয়ে জোরালো ইঙ্গিত। সম্প্রতি K2-18b নামের এক দূর গ্রহে ডাইমিথাইল সালফাইড ও ডাইমিথাইল ডাইসালফাইড নামের দুটি রাসায়নিক গ্যাসের অস্তিত্ব খুঁজে পান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে আলোর বিশ্লেষণে গ্রহটির বায়ুমণ্ডলে জীবনের এই সম্ভাব্য চিহ্ন মিলেছে। পৃথিবীতে এগুলো তৈরি হয় শুধুমাত্র সামুদ্রিক শৈবাল বা ব্যাকটেরিয়ার মাধ্যমে। পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্বের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে এই আবিষ্কার। গবেষকরা বলছেন এটাই এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রমাণ বহির্জাগতিক কোনো গ্রহে জীবনের উপস্থিতির। যদিও তারা এটিকে নিশ্চিত ঘোষণা দিতে নারাজ, কিন্তু একে বায়োসিগনেচার অর্থাৎ জীবনের সম্ভাব্য রাসায়নিক ছাপ হিসেবে দেখছেন। K2-18b পৃথিবীর চেয়ে 2.6 গুণ বড় এবং প্রায় 8.6 গুণ ভারী। এটি একটি লাল বামন তারার চারপাশে প্রতিনিয়ত ঘুরছে। ওই তারা থেকে গ্রহটির সুবিধাজনক দূরত্বই একে বাসযোগ্য করে রেখেছে। বিজ্ঞানীদের মতে গ্রহটিতে তরল পানির উপস্থিতিও সম্ভব। এর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও মিথেনের উপস্থিতি আগেই শনাক্ত হয়েছিল। এবার মিলল জীবনের সম্ভাব্য আরও 2 চিহ্ন। গবেষক নিক্কু মধুসূদন বলছেন এই গ্যাস দুইটি পৃথিবীতে যে মাত্রায় পাওয়া যায় K2-18bর বায়ুমণ্ডলে তা 1000 গুণ বেশি মাত্রায় ধরা পড়েছে, যা জীবনের অস্তিত্ব ছাড়া ব্যাখ্যা করা কঠিন। তবে এই আবিষ্কার নিয়ে রয়েছে তীব্র বৈজ্ঞানিক বিতর্ক। অনেক গবেষক বলছেন জৈবিক নয় বরং ভূতাত্ত্বিক বিক্রিয়ায়ও এসব গ্যাস তৈরি হতে পারে। আবার কেউ কেউ বলছেন গ্রহটির নিচে থাকতে পারে গলিত পাথরের সমুদ্র, যেটি প্রাণের সম্ভাবনাকে নাকচ করে দেয়। তাই গ্রহটিতে প্রাণের অস্তিত্ব আছেই এখনই এমন দাবি করার উপযুক্ত সময় নয়। প্রয়োজন আরও গভীর পর্যবেক্ষণ ও গবেষণা। গবেষকদের দাবি আর 1 থেকে 2 বছরের মধ্যে হয়তো নিশ্চিতভাবে বলা যাবে গ্রহটিতে সত্যিই প্রাণ আছে কিনা। আর যদি তা থাকে তবে তা হবে মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ইস্টার সানডে সামনে এলেই ইতালির বেকারিগুলো ভরে ওঠে মিষ্টি গন্ধে। সব দোকানেই তৈরি হয় কলম্বা কেক আর পাস্টিয়েরা পাই। ইস্টার সানডে শুধু উৎসব নয়, ভালো কিছু খাওয়ারও সময়। আর সেই ভালো খাবারের মধ্যে কলম্বা আর পাস্তিয়েরা দুইটাই যেন ইতালির ঐতিহ্য তুলে ধরে। তাই বিশেষ এই ধর্মীয় উৎসবকে সামনে রেখে ইতালির খাবার দোকানিরা ব্যস্ত কলম্বা কেক তৈরিতে।
জরিপে দেখা গেছে ইস্টার সানডে উৎসব ঘিরে প্রতি 10 জন ইতালিয়ানের 8 জনই কলম্বা কেক খান। বিশেষ করে যেসব পরিবারে ছোট ছেলে মেয়ে আছে তাদের বাড়িতে এই কেক বেশি দেখা যায়। প্রতি বছর ইস্টারের সময় ইতালির মিষ্টির দোকানগুলো ভরে ওঠে ঐতিহ্যবাহী ও প্রতীকী উৎসবের মিষ্টান্নতে। এর মধ্যে অন্যতম হলো কলম্বা পাখির মতো দেখতে এক মিষ্টি রুটি আর পাস্তিয়েরা নাপোলেতানা, যার সুবাসে মুগ্ধ হয় সবাই। গেল বছর ইতালিতে 24,000 টনের বেশি কলম্বা কেক বানানো হয়, যার বাজার মূল্য প্রায় 96.7 মিলিয়ন ইউরো। সে বছর বিক্রি হয়েছিল প্রায় 3 কোটি কেক। প্রতি বছর ইস্টার সানডে পালিত হয় 20 এপ্রিল। অর্জিতা শহীন, সময় সংবাদ। বসন্ত মানেই নতুন রং, নতুন গন্ধ আর প্রকৃতির উদার হাতছানি। আর সেই রং যেন ফুটে উঠেছে যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের টার্নার্স হিল গ্রামে। 15 লাখের বেশি টিউলিপ ফুলের সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত দর্শনার্থীরা, যেখানে দেখা মেলে প্রায় 100 প্রজাতির টিউলিপের। যতদূর চোখ যায় শুধু রঙের শাড়ি, একটি ফুলের পাশে আরেকটি ফুল যেন গানের ছন্দে নেচে উঠছে। টিউলিপগুলোর গঠন, পাপড়ি, বাতাসে দুলে ওঠা সব মিলিয়ে যেন প্রকৃতি নিজেই তার সেরা শিল্পকর্ম এঁকে ফেলেছে। এটা কোনো রূপকথা নয়, বরং যুক্তরাজ্যের টার্নার্স হিল গ্রামের টালিস ফার্মের টিউলিপ ফেস্টের চিত্র, যেখানে দেখা মিলল প্রায় 100 প্রজাতির টিউলিপের। এমন সুন্দর পরিবেশ ও আবহাওয়া উপভোগ করতে টার্নার্স হিলে ভিড় জমিয়েছেন বহু দর্শনার্থী ও পর্যটক। মোহনীয় মুহূর্তগুলোকে স্মৃতির পাতায় ধরে রাখতে নিজেদেরকে ক্যামেরা বন্দি করে রাখছেন অনেকে। যদিও এটি শুধু ছবি তোলার জায়গা নয়, এ যেন প্রকৃতির সঙ্গে এক নিঃশব্দ আলাপ। হৃদয়ের ভেতরে জমে থাকা ক্লান্তি, শহরের কোলাহল, জীবনের প্রতিদিনের ব্যস্ততা সব যেন এখানে এসে থেমে যায়। টালিস ফার্ম এবছর 15 লাখের বেশি টিউলিপের বীজ বপন করেছে, জানায় আয়োজকরা। অর্জিতা শহীন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলা, নিহত 38, আহত 102। লোহিত সাগরে আক্রমণ বন্ধ না করা পর্যন্ত হাউথিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা ওয়াশিংটনের। এবং যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, ফ্লোরিডায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত 2, আহত অন্তত 5। সন্দেহভাজন আটক, 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধার। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।